লকডাউন কঠোর লকডাউন, একটি কার্যকর লকডাউন এর ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার ছিল, আপনি কি মনে করেন যে সরকারের সেই ধরনের প্রস্তুতি ছিল? বিগত লকডাউনের অভিজ্ঞতা কি বলে? সরাসরি বলবো, সরাসরি যদি বলতে হয় তাহলে সে ধরনের প্রস্তুতি ছিল না। এর মধ্যে বিস্তর ব্যাখ্যা রয়েছে। সে সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দুজন বিশিষ্ট আলোচক তাদের সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদেরও সুস্বাস্থ্য কামনা করছি। আমরা অনেকটা নিয়তিবাদী হয়ে গেছি এবং খুব দুঃখজনক ঘটনা, সে 1956 সালের এক সিনেমার কথা আলোচনা করছিলাম অনুষ্ঠান শুরুর আগেই, যে আব্দুল জব্বার খানের সে বিখ্যাত সিনেমা মুখ ও মুখোশ। আমাদের মুখগুলো আসলে যে মুখোশের আড়ালে ঢালা পড়ে যায় নানান ক্ষেত্রে কিন্তু আমরা দেখি, আর সংকটকালীন সময় কিন্তু আরো বেশি প্রতিভাত হয়। আমরা সারা পৃথিবীতে যে এই অতিমারী ভয়ঙ্কর ভাবে সারা মানব জাতির পরে এসেছে, এটা আমাদের সকলেরই বুঝতে হবে। এটা শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে তা না। আমি বারবার যে কথাটি বলি, যাদের সক্ষমতা খুব বেশি, যাদের অর্থ বিজ্ঞান কোনো কিছুই অভাব নাই, প্রযুক্তি কোনো কিছুর অভাব নাই, তারা বেশি করে পর্যদস্ত হয়েছে। এবং আইন না মানা, নিয়ম না মানা, মান্যতার জায়গায় না থাকা, এটা একটা স্বাভাবিক প্রবণতা সারা বিশ্বব্যাপী। কিন্তু মনে রাখা দরকার যে আমাদের এই লকডাউন বলি আর সরকারি ভাষায় কঠোর বিধিনিষেধ বলি, এটা আমাদের জন্য খুবই জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী 3 দফা যখন নির্দেশনা দিয়েছিলেন, বলেছিলেন আপনি ভ্যাকসিন নেন আর না নেন, আপনাকে মাস্ক পরতেই হবে, আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মানুষ একত্রিত হয় এমন জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এর চেয়ে বড় ভ্যাকসিন কিন্তু আর পৃথিবীতে নাই। আর অনেক কিছু নিয়ে কিন্তু বিতর্ক আছে, কোন ভ্যাকসিন ঠিক মতো কাজ করছে, কোনটা কোন শতাংশ সুরক্ষা দিচ্ছে, এটা নিয়ে কিন্তু বিস্তর গবেষকদের মধ্যে আলোচনা হচ্ছে। এই মাত্র 2-3 দিন আগে এটি ভয়ঙ্কর তথ্য পেলাম, যেটা সবচেয়ে পৃথিবীতে নামী বিজ্ঞান জার্নাল বলে পরিচিত, ল্যান্সেট। সেখানে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার গবেষকরা একত্রিত হয়ে একটি গবেষণা প্রতিবেদন তারা প্রকাশ করেছে এই ল্যান্সেটে। সেখানে বলা হয়েছে এটা বায়ুবাহিতও বটে। অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠার জায়গা তো সারা পৃথিবী ব্যাপী। কিন্তু মনে রাখতে হবে, প্রকৃতির সাথে কিন্তু আপনাকে লড়াই করে বাঁচতে হবে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। আমরা সেই ডাইনোসরের যুগের সেই প্রাণী কিন্তু পৃথিবীতে এখন নাই, হারিয়ে গেছে। কিন্তু জুরাসিক যুগের তেলাপোকা কিন্তু পৃথিবীতে ঠিকই আছে। অর্থাৎ আমাদের যে মান্যতার জায়গাটি, সেটা আমাদের নিজেদের প্রয়োজনে কিন্তু আমাদের নিজেদের সকলে মিলে মান্যতার জায়গায় আসতে হবে। আমি মানলাম, আপনি মানলেন, আমরা 4 জন মানলাম, কিন্তু অনেকেই মানলো না, তাহলে কিন্তু এই মহামারীর থেকে আমরা রক্ষা করতে পারবো না। ভ্যাকসিনেশন কার্যক্রম সারা পৃথিবীতে 212 জায়গা থেকে শুরু হয়েছে, এখন চলছে। সর্বশেষ যদি 1 ঘন্টার আগে তথ্য দেখেন, সেখানে 90,56,90,000-এর মতন ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো যারা ভ্যাকসিনেশন কার্যক্রমে খুব বেশি এগিয়ে গেছে, তারা কিন্তু আবার সফলতা পেয়েছে। এবং 1 এপ্রিল তো দেখা গেছে যে যেই ব্রিটেন পর্যদস্ত হয়েছিল এই করোনায়, কোভিড-19-এ, সেই ব্রিটেনে কিন্তু একজন মানুষের কিন্তু 1 এপ্রিলে মারা যায় নাই। এখন অনেক কিছু তারা স্বাভাবিক করে আনছে। এই যে ব্যাপারগুলো আমাদেরকে মানতে হবে যে আমাদের সেই ব্যাপারে আমাদের কার্যক্রমগুলো খুব জরুরি। এবং আমরা যদি অবহেলা করি, নিজে নিজের জন্য অবহেলা করার জিনিস, আর সবার জন্য নিজে অবহেলাটাকে সংক্রমিত করা, এ তো কোভিড-19-এর চেয়ে আরো বেশি মারাত্মক। এরকম একটা পর্যায়ে কিন্তু আমরা পৌঁছেছি। আপনি সরকারের কথা যেটা প্রথম বললেন যে সরকারের প্রস্তুতি ছিল কিনা, আমি শেষ যে বাক্যটি বলি, এখানে অনেক প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতি ছিল, আমি তো প্রথমেই বলেছি। কিন্তু সার্বিক ব্যবস্থাপনা বাংলাদেশের ক্ষেত্রে আপনি এটার কোনো বিকল্প কিন্তু আর ছিল না। অনেক কিছু করা যেত। আপনি বলা হয়ে থাকে যে অন্তত 4টি বড় শহর লকডাউন করা যেত, কিংবা বিধিনিষেধের আওতায় কঠোরভাবে নেওয়া যেত, বাদ বাকিটা ছেড়ে রাখা যেত, অনেক কথা বলা যায়। কিন্তু সেটা প্রয়োগ করার ক্ষেত্রে নানান রকম
চিন্তা ভাবনা কিন্তু সরকারের কাজ করে। এই চিন্তা ভাবনা কিন্তু নানান রকম মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটি, সেটা যেমন ঠিক, তো সেই উদ্বেগ উৎকণ্ঠা যারা প্রকাশ করছে তারা কতটুকু তাদের মান্যতার জায়গায় রাখতে পারছে সেটা তো আমরা দেখছি। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি পেশাজীবী, আপনি আর এক পেশাজীবীকে কটু কথা বলছেন কিংবা উত্তেজিত হয়ে যাচ্ছেন, কারণ মনে হচ্ছে ওরা অকারণে চঞ্চল। আমরা সেটা রবীন্দ্রনাথ সে গানের ভাষায়, আমরা অনেক ক্ষেত্রে অকারণে চঞ্চল। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যদি আমরা আগামী 7 দিন, কারণ যখন বিধিনিষেধ বলেন, আপনার লকডাউন বলেন, প্রথম 7 দিন যখন ঘোষণা করা হয়েছিল, সাধারণ মানুষ সবাই বুঝেছিলেন এটা 7 দিনের জন্য নয়। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন 21 দিনের লকডাউনটি প্রয়োজন। এখন আরো 7 দিন বৃদ্ধি হয়েছে, এবং আরো যদি আমরা ভালোভাবে পালন করতে পারি, আমাদের নিজেদের কাছে নিজেদের সুরক্ষার জন্য, সবার সুরক্ষার জন্য কার্যক্রম করতে পারি, তখনই আমাদের। সুভাষ চন্দ্র রায়, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার সাখাওয়াত হোসেন শাহিন, যেটি সুভাষ চন্দ্র রায় বলেন মান্যতার জায়গা, সবাইকে মানতে হবে, এই জায়গাটিতে আমি আসতে চাই। এই জন্য যে আসলে যে বিধিনিষেধ বা কঠোর বিধিনিষেধ যেটাই বলছে, মানুষ আসলে মানতে চাচ্ছে না। এই মানতে না চাওয়ার কারণটা কি? আপনাকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে আমার সঙ্গে দুজন বিজ্ঞ আলোচক যারা আছেন এবং দর্শক যারা শুনছেন, সবার জন্য শুভকামনা। এই মান্যতার প্রশ্নে আসার আগে এই লকডাউনের বিষয়টা দাদা যেটা বললেন, এর সঙ্গে দু একটা জিনিস আমি একটু যোগ করি। দেখেন, লকডাউন খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। পৃথিবীর বহু দেশে একটা পরিস্থিতিতে এসে যখন এই করোনা আনকন্ট্রোলড হয়ে যায়, করোনা আক্রান্তের হার, তখন লকডাউন না দিয়ে আর কোনো উপায় থাকে না। এটা এখনো পর্যন্ত বিজ্ঞানসম্মত অনেকগুলো উপায়ের মধ্যে এটা একটা উপায়, সেটা করতে হয়। ফলে যেহেতু আমাদের প্রতিরোধের জন্য ফিজিক্যাল ডিস্ট্যান্সিং বা শারীরিক দূরত্ব মেনটেন করা, বিভিন্ন স্বাস্থ্যবিধি মানা, সেগুলো জরুরি। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ, এখানে লকডাউনের মতো কর্মসূচি না দিলে মানুষকে একটু দূরে দূরে রাখা খুবই কঠিন কাজ, ফলে এটা খুব জরুরি। গত বছর যখন করোনা আসে, তখন যে লকডাউন দেয়া হয়েছিল বা সরকারি সাধারণ ছুটি সহ যেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল, তাতে বহু রকমের ভুল ভ্রান্তি হয়েছিল এবং তার সমালোচনা হয়েছে, তার খেসারতও আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় দিয়েছি। ফলে এটা প্রত্যাশিত ছিল যে যেহেতু আমরা সময় পেয়েছি, আমাদের প্রস্তুতি থাকা দরকার ছিল, যেটা দাদা আমি ধন্যবাদ জানাই শুরুতেই বলছেন যে প্রস্তুতি ছিল না। এখন প্রস্তুতি ছিল না বলতে গিয়ে আবার বিভিন্ন উন্নত দেশের উদাহরণ দিয়ে ওটাকে একটু জাস্টিফাই করার চেষ্টা করছেন, সেদিকে পরে আসছি। এখন আপনি বলেন, গত বছর যখন লকডাউন হচ্ছে একটা জোরপূর্বক, জোর খাটানো একটা পন্থা, যে মানুষকে জোর খাটিয়ে বল প্রয়োগ করে ঘরে ঢুকিয়ে দেওয়া, আপনি বাইরে রাখছেন না। রাষ্ট্র যখন তার নাগরিকের চলাচলকে জোর খাটিয়ে সীমিত করা বা ভেতরে ঢুকাবে, তখন ওই নাগরিকের যে বেসিক নিডস, সেরকম অনেক কিছুর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যে হতদরিদ্র এবং নিম্ন আয়ের, যে নিম্ন মধ্যবিত্ত গ্রুপ যাদের আমরা বলি, এই দুই শ্রেণীর মানুষের জন্য কি করেছেন? তাদের আগে পেটে ভাত দিবেন, তারপর ঘরে ধাক্কা দিয়ে আপনি ঢুকান যে তোমাকে দিলাম, তুমি ঘরে থাকো 2 সপ্তাহ। লকডাউন অবশ্যই 2 থেকে 3 সপ্তাহ, 3 সপ্তাহ হলে ভালো দিতে হয়, কোনো কোনো দেশ আরো বেশিও দিতে বাধ্য হয়েছে। এখন সেই ক্ষেত্রে গত বছর এইরকম হযবরল অবস্থা, ধরে নিলাম আমরা প্রথমবার হয়েছে, প্রস্তুত ছিল না, অনেক দেশই প্রস্তুত না, ঠিক আছে। তার মধ্যে প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিলেন যে 50 লাখ হতদরিদ্র পরিবারকে, প্রতি পরিবারকে 2500 টাকা করে, 2500 টাকা করে দিবেন। সেই টাকাটা বন্টন করতে গিয়ে তাদের দলীয় নেতা কর্মী, প্রশাসন যাদের দায়িত্ব দিলেন, তাদের চুরি লুটপাটের কারণে এত খারাপ অবস্থা হয়ে গেল, বন্টনই করতে পারলেন না। সেটা দীর্ঘমেয়াদী অনেকদিন ধরে বন্টন করলেন, শেষ পর্যন্ত গিয়ে 50 লাখের মধ্যে 35 লাখ পরিবারকে দেয়া গেছে, 15 লাখ পরিবারকে দিতেই পারলো না। তাহলে কি চুরির কাছে হার মানলো, নাকি সরকারের সক্ষমতার অভাব যে তারা 50 লাখ পরিবারকেও এতদিনে সাহায্য দিতে পারলো না? তাহলে যেই 50 লাখকে দিতে পারলো না এতদিনে, সেই এই বছর এসে দারিদ্র্যের হার বেড়েছে, আরো মানুষের কষ্ট বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2019 সালের শেষের দিকে জরিপে বলছে, সিটি কর্পোরেশনের বড় শহরগুলোতে জরিপ চালিয়ে বলছে, শহরের 12% মানুষ খাদ্যের অভাবে রাতে না খেয়ে ঘুমায়।
তাহলে সেই দারিদ্র্যের হার কিন্তু এই করোনার কারণে আরো বেড়েছে। গত বছর আপনি 50 লাখ ঘোষণা করেছিলেন, এই বছর কেন সেটা 35 লাখ ঘোষণা করলেন? কমলো কেন? এবং যে সে কম ঘোষণা করলেন সেটা গত বছর আপনি 50 লাখে 35 লাখ দিয়েছেন, তাহলে এইবার 35 লাখে কত লাখ দিতে পারবেন? এবং গত বছরেরটা কত মাসে দিয়েছেন? এই বছরেরটা ওই হতদরিদ্র লোকগুলির এই টাকাটুকু পেতে কতদিন অপেক্ষা করতে হবে? তাহলে তারা মরার পরে দিবেন? আপনি কবরের উপরে ফুল দেওয়ার, মৃত্যুর পরে পদক দেওয়ার প্রথার মধ্যে আছেন। আপনি তো জীবিত মানুষের মূল্যায়ন করছেন না। যারা জীবিত আছে তাদেরকে কি করে জীবিত রাখবেন, তাদেরকে কি করে খাওয়াবেন? সেই প্ল্যানিংটা আগে থেকে নেওয়ার সুযোগ তো এইবার ছিল, সেটি কেন নেওয়া হলো না? কারণ হচ্ছে এরা সবকিছুকেই নাটক মনে করে, কোনো কিছুতেই সিরিয়াস না। মনে করে আমার গার্মেন্টস, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদের খোলা রেখে তাদের বাঁচাতে পারলে হলো। হ্যাঁ, আমার অর্থনীতির চাকা সচল রাখতে হবে, এটা রাখার বিরোধী আমি না, কিন্তু যদি স্বাস্থ্যবিধি মানে সেই গার্মেন্টস কর্মীরা যদি বন্ধ থাকতো তাহলে তাদের বেতন ওই কোম্পানিগুলি দিতে পারতো। কিন্তু একটা মুদি দোকানের কর্মচারী, একটা সাধারণ ফুটপাতের হকার, একটি সাধারণ অফিসের পিয়ন, তাকে আপনি যে লকডাউন দিয়ে বন্ধ করে দিলেন, ওই যে দোকানদার সে তো এই বেতনটা দিতে পারবে না। কারণ সেই সাধারণ মুদি দোকানি, তার তো যে একটা দর্জির দোকানি, তার তো নিজেরই খাওয়া পড়ার ইনকাম নাই, সে আবার তার ওই কর্মচারীকে বসিয়ে রেখে এর মধ্যে বেতন দিবে কি করে? ফলে এই মানুষগুলি যখন এইরকম ক্ষুধার জ্বালায় পড়বে তখন আপনি বল প্রয়োগ করে রাখতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এবং অনেক জায়গায় ইরাপশন হচ্ছে, অনেকে প্রতিবাদ করছেন, বিভিন্ন মিডিয়ায় আসছে দেখছি যে না খেয়ে আমার পেটে ভাত নাই, ভাত দিচ্ছেন না, আর আমাকে আপনি পিটুনি দিচ্ছেন। শ্রমিকরা আপনার শুধুমাত্র মাসের 5 তারিখে বেতন দিবে সেই দাবি করেছিল, 10 ঘন্টার জায়গায় এই রোজার মধ্যে শুধু 8 ঘন্টা কাজ করবে, সেই সামান্য এই দাবির জন্য পুলিশ গুলি চালিয়ে 5 জন শ্রমিককে হত্যা করে ফেলেছে। ফলে ওনারা সবকিছুই বল প্রয়োগ করে করতে চান, কিন্তু যাদের উপর বল প্রয়োগ করছেন তাদের প্রতি যে একটু সহানুভূতিশীল দৃষ্টি রাখতে হয়। তারাও যে দেশের মানুষ, তারা দরিদ্র জনগোষ্ঠী হলো, তারা যে সংখ্যাগরিষ্ঠ এবং তাদের দেশের স্বার্থে বাঁচিয়ে রাখতে হবে, সেই দায়িত্ব যে আপনার, সেই দায়িত্বের জায়গায় কোথায় সরকার? জি, স্বাগত হোসেন শান্ত, আপনার কাছে আবার আসবো আমি। কমরেড রাজিকুজ্জামান রতন, যেটি স্বাগত হোসেন শান্ত বললেন যে খেটে খাওয়া মানুষ, যারা ক্ষুধার জ্বালা আছে যাদের, তাদের জন্য সরকার কি করছে বা সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় সেটি বললেন, আসলে বাস্তবতা কি বলে? দুটো জিনিস এখানে আছে, যে করোনার প্রভাবটা কোথায় কোথায় পড়ছে। করোনার তো প্রধান প্রভাব পড়ছে আমরা দেখি সবাই, যে স্বাস্থ্য খাতে, যে মানুষ দৌড়াচ্ছে হাসপাতালে, সেখানে হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা আছে কিনা, অতিরিক্ত যারা কাহিল হয়ে পড়েছেন তাদের জন্য আবার আইসিইউর ব্যবস্থা আছে কিনা, এগুলো নিয়ে একটা আমাদের রেগুলার পত্রিকায় দেখছি। এটা খুব দৃশ্যমান যে স্বাস্থ্য খাতের সংকট। কিন্তু যে জিনিসটা আমাদের জীবনকে প্রতিদিন নাড়া দিচ্ছে, দৃশ্যমান নয় কিন্তু জীবনকে ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে অর্থনীতিতে তার প্রভাব কি। অর্থনীতির প্রভাব প্রায় 1.5 কোটির উপরে মানুষ কাজ হারিয়েছে করোনার প্রথম ধাক্কায়। এবং বাংলাদেশে যদি ধরি প্রায় 6,80,00,000 এখন আমাদের শ্রমশক্তি, তাদের একটা বলছে যে 70% উপরে তাদের আয় 20% বেশি কমে গিয়েছে। এবং দারিদ্র্যের সংখ্যা করোনার প্রথম ধাক্কায় বললো যে দারিদ্র্যের সংখ্যা বেড়ে এখন আমাদের 42%, দ্বিতীয় ধাক্কার শুরুতে যদি ধরে 50%, তাহলে আমাদের 16 কোটি মানুষের মধ্যে এখন 8 কোটি মানুষ দরিদ্র হয়েছে। খেয়াল করে দেখুন, এপ্রিল মাস, আমরা এপ্রিল মাসের 17 তারিখে আমাদের স্বাধীন দেশের প্রথম সরকার শপথ নিয়েছিল 1971 সালে। তখন আমরা গর্ব করে বলতাম আমরা 7.5 কোটি মানুষ। আজকে স্বাধীনতার 50 বছর পরে এই করোনার ধাক্কায় বলি, করোনার ধাক্কা একটা আমাদের দৃশ্যমান আঘাত, কিন্তু অর্থনীতিতে তার ধাক্কাটা আগে থেকেই ছিল। এখন আমাদের 8 কোটি মানুষ দরিদ্র হয়ে গেল। আমরা দেশটাকে উন্নত করতে চেয়েছিলাম, দারিদ্র্য দূর করতে চেয়েছিলাম, বৈষম্য দূর করতে চেয়েছিলাম। এখন আবুল বারাকাত বললেন গিনি সহগ যেটা বলা হতো, যে আগে আমাদের যেটা ছিল 0.32 সেটা বেড়ে 0.46, তারপরে 0.48, এখন তিনি বলছেন যে এটা এখন আমাদের 0.60 উপরে চলে গেছে। তার মানে চরম বৈষম্যের জায়গায় চলে গেছে বাংলাদেশটা। তাহলে করোনা এই বৈষম্য বাড়িয়ে দিয়েছে। তারপরে বাড়িয়ে দিয়েছে কি, করোনা আমাদের মানসিক সংকটটা বাড়িয়ে দিয়েছে। কিরকম মানসিক? আমাদের সমস্ত মনস্তত্ত্ববিদরা বলছে যে করোনা যারা আক্রান্ত হয়েছিলেন তারা তো এক ধরনের মানসিক জটিলতা আছেন, যারা আক্রান্ত হন নাই, আক্রান্ত হন আতঙ্কের মধ্যে আছেন, তাদের অবস্থাটা কি? এবং এটা আমাদের দেখুন, যে আমরা যখন পত্রিকায় দেখছি যে ভাইরাল হয়ে গেছেন, ডাক্তার সাহেব খেপে যাচ্ছেন, পুলিশ খেপে যাচ্ছেন, এগুলো খেয়াল করতে হবে যে কেন এই স্ট্রেস নিতে নিতেই তারা কিন্তু এরকম খেপে যায়। ডাক্তাররা যখন মৃত্যুবরণ করছেন তারা প্রয়োজনীয় সুরক্ষা না পেয়ে, পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ দেখছে যে সে কাকে ধরতে পারে কাকে ধরতে পারে না। সে রিক্সা চালককে ধরে রিক্সা উল্টে দিতে পারে,
কিন্তু পাশ দিয়ে গাড়ি গেলে সে খেয়াল করে দেখে এটা আবার সরকারি গাড়ি না বেসরকারি গাড়ি। ফলে সেক্ষেত্রে তাকে প্রতি মুহূর্তেই নিজেকে রক্ষা করতে হয়, সে দায়িত্ব পালন করতে গিয়ে আবার নিজে বিপদে পড়ে কিনা। এই পুলিশও তো স্ট্রেসের মধ্যে আছে। এর সঙ্গে আমরা যদি দেখি যে রাজনীতিতে তার প্রভাবটা কি, রাজনীতিতে করোনার কালীন সময়েও রাজনীতিতে দমন পীড়ন কিন্তু বন্ধ হয় নাই, অর্থনীতিতে লুণ্ঠন বন্ধ হয় নাই। সায়ন্ত ভাই যেটা বললেন যে নিপীড়নের কি মাত্রায় চলে গেছে, কি ঘটনাটা এমন ঘটলো যে বাঁশখালীতে গন্ডামারায় গুলি চালিয়ে শ্রমিককে হত্যা করতে হলো। আমাদের পুলিশ, আনসার এবং ওই এস আলম কর্তৃপক্ষের নিয়োজিত যে যাদেরকে বলবো নিরাপত্তা বাহিনী, তাদের হাতের মানে তাকটা নিশ্চয়ই এত নিখুঁত নয় যে তারা 5 জনকে গুলি করেছে এবং 5 জন মারা গিয়েছে, 30 জনকে গুলি করেছে এবং 30 জন আহত হয়েছে। তার মানে গুলি হয়েছে কি পরিমাণ যে যেখানে 50 জনের মতো আহত হয় আর 5 জনের মতো মৃত্যুবরণ করে। এই যে ঘটনাটা ঘটলো, কেন ঘটতে পারলো, কাকে এই শিক্ষাটা আমরা দিলাম? কিংবা আরো অনেকগুলো ঘটনা এই মুহূর্তে আমরা রাজনীতিতে দেখলাম, সবকিছুর মিলিত প্রভাব কি? সুভাষ দা একটা খুব কথা ভালো বলেছেন যে নিয়তিবাদী হয়ে পড়েছে। তা মানুষ কখন নিয়তিবাদী হয়? মানুষ যদি সত্যি নিয়তিবাদী হতো তাহলে সে কি তার মাকে ওই মোটরসাইকেলের পিছনে বসিয়ে আর পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে সে হাসপাতালে দৌড়াতো? সে তো নিয়তিবাদী হলে বলতো যে নিয়তে আমি কি করবো, বাঁচার কোনো উপায় নেই। মানুষ শেষ পর্যন্ত চেষ্টা করে, যখন আর কোনো উপায় দেখে না, রাষ্ট্রের কাছ থেকে সহায়তা পায় না, পারিপার্শ্বিক কোনো উপায় দেখে না, তখন সে হতাশ হয়ে গিয়ে নিয়তিবাদী হয়। তো এই হতাশ হওয়ার জায়গায় কে ফেললো? আমরা তো উন্নয়নের একটা মহাসড়কে আছি, আমরা কেন মানুষকে সহযোগিতার নতুন নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারলাম না? কেন গত করোনায় প্রথম ধাক্কায় আমাদের যে শ্রমজীবী মানুষ, যারা তাদের কাজ হারিয়েছে, যারা তাদের মজুরি হারিয়েছে, যারা তাদের জীবনী শক্তি হারিয়েছে, তাদেরকে তো সহযোগিতা করার সেই জায়গাগুলো দেখলামই না। এবার তো আমরা দেখছি যে যদি 8 কোটি মানুষ দরিদ্র হয়ে থাকে আর আমি যদি 36 লক্ষ পরিবারকে বা 36 লক্ষকে আমি সহায়তা দেওয়ার কথা ভাবি, কত পার্সেন্টকে দিতে চাইছি? একটা ছোট্ট কথা বলে আমি শেষ করি। 72,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছিল আমাদের বড় ধনী মালিক সবাইকে। আচ্ছা, ভালো কথা। আমরা যদি 16 কোটি মানুষকে ভাগ করতাম তাহলে 72,000 কোটি টাকা মানে প্রত্যেকে তো 5,000 টাকার উপরে পাই। তাহলে সেটাও যদি হতো তাহলে আমরা দেখতাম যে ধনীদেরকে সহায়তা করবার জন্য রাষ্ট্রের সহযোগিতা কতখানি ছিল, শ্রমজীবীদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে রাষ্ট্রের সহযোগিতা কিরকম ছিল, কৃষকদের ক্ষেত্রে কিরকম ছিল। আমরা 5,000 কোটি টাকা বরাদ্দ করেছিলাম কৃষকদের সহায়তা দেওয়ার জন্য। কারা? ধনী কৃষক এবং যারা কৃষিকাজের সঙ্গে সঙ্গে যাদের ছোটখাটো শিল্প কলকারখানা আছে তারা সেই সহযোগিতা পেয়েছেন। সত্যিকার অর্থে যে কৃষক সেটা পান নাই। এবং এইবার যেটা বলেছে সেটা বলে আমি শেষ করি, এইবার বলেছে তারা 1 লক্ষ কৃষককে 5,000 টাকা করে দেবেন। এই 1 লক্ষ কৃষককে 5,000 টাকা দেয়া নিয়ে এখানে আরেকটা রাজনৈতিক খেলা হবে। সেখানে যেহেতু স্থানীয় প্রতিনিধিরা বলবেন যে তুমি তো আমার ভোটার নও, ফলে তুমি অভাবী হতে পারো কিন্তু তুমি প্রণোদনা পাবে না। তো এইরকম পরিস্থিতি যখন দেখছে যে করোনাতেও আমরা একটা সামাজিক সুরক্ষা, একটা সাম্য কিছু দেখলাম না। করোনা কিন্তু পার্থক্য করে নাই, কিন্তু সমাজ এবং রাষ্ট্র পার্থক্য করে দিল যে তুমি বিরোধী দল, তুমি গরিব, তুমি শ্রমিক এবং ও হচ্ছে মালিক, আমার পাশের লোক। ফলে এইটাও আমাদের করোনায় দৃশ্যমান হলো। হ্যাঁ, রাজিকুজ্জামান রতন, আমরা একটা বিরতি নিব। আলোচনায় সুভাষ চন্দ্র রায়, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম করোনা লকডাউনের প্রভাব, যেটি রাজিকুজ্জামান রতন বললেন যে রাজনীতিতে এর একটি প্রভাব পড়েছে। যে হেফাজতের গ্রেফতার বা অন্য যে বিষয়গুলো তিনি তুলে এনেছেন সেগুলো কি রাজনীতিতে লকডাউনের না? আমি ওই আপনি যে সর্বশেষ যেটা বললেন ওই বিষয়ে না যাই। এতে প্রভাব পড়েছে, 2 জন বিশিষ্ট আলোচকের আলোচনা থেকেই তো বোঝা যায় এর তো প্রভাব আছেই। ওই অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? এবং আপনার যদি সেই সুধীন্দ্রনাথ দত্তের কবিতার সেই লাইনের ভিতরে আছে যে ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। আমি যখন রতন ভাইয়ের কথা শুনছিলাম তখন ওই গতকালকেই আমি শেষ করেছি একটি বই, সেই বইটি হচ্ছে মহিউদ্দিন আহমেদের সিরাজ শিকদারকে নিয়ে একটি বেশ মোটা বই। এই যে সেখানে এই যে মেধাবী ছাত্ররা তাদের যে দৃষ্টিভঙ্গি থাকে এবং তারা যে খণ্ড খণ্ড হতে হতে এমন জায়গায় পৌঁছায়, তারা নিজেদের রাজনৈতিক জীবনকে বিকশিত করতে পারে না, শেষ পর্যন্ত সমাজকেও কিছু দিতে পারে না। আমি তো দেখি বাংলাদেশে তো একটা অদ্ভুত জায়গা চলে এসেছে, তো
যেটা মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছিলেন যে আল্ট্রা লেফট এবং আল্ট্রা রাইটের মিথস্ক্রিয়া। রতন ভাই বলছেন, চমৎকার করে কথা বলেন তো, বাক বিস্তারের বেশ পটু। তিনি বলছেন রাষ্ট্রের কাছ থেকে সহায়তা তারা কি পেতে পারে না। আপনি লক্ষ্য করে দেখুন, গত বছর প্রায় এই সময় মাননীয় প্রধানমন্ত্রী 1,22,000 কোটি টাকার যে প্রণোদনা দিয়েছিলেন, তার 3 সপ্তাহ পরে ভারতের রাষ্ট্র থেকে প্রণোদনা দেওয়া হয়েছিল। ওটার পরিমাণ আর এটার পরিমাণ আপনি আনুপাতিক হিসেব করে দেখুন, 138 কোটি দেশের জনসাধারণ। আর যে দুর্নীতি প্রসঙ্গ আসলেই, নীতি আসলেই দুর্নীতিটা বেশি করে সামনে আনা হয়। অদ্ভুত মিথস্ক্রিয়া। 2006 সালে যখন বিএনপি ক্ষমতা থেকে বিদায় নেয়, তখন বাংলাদেশের সম্পদের পরিমাণ $62 বিলিয়ন, আর আজকে 2 বছর আগের হিসাব $322 বিলিয়ন। এবং দারিদ্র বিমোচনের কথা বলা হচ্ছে। এর আগে কি বলা হয়েছে যে শেখ হাসিনার গত 10 বছরে অতি দারিদ্র কি পরিমাণ কমেছিল, দারিদ্র সীমার নিচের অবস্থান কতটুকু হয়েছিল, এটা তো দৃশ্যমান। আর পরিসংখ্যান ব্যুরোর তথ্যরা বিএনপি এবং বিএনপির কাছের মানুষগুলো খুব চমৎকার করে ব্যবহার করেন, এবং এটা চমৎকার কৌশল। এবং এই যে অর্থনীতিতে ধাক্কার কথা বলছেন, গত বছরে মে মাসে গার্ডিয়ান পত্রিকায় অর্ধেক পাতা জুড়ে একটা ছবি ছাপা হয়েছিল, যেখানে সুইজারল্যান্ডে, যেটা এত উন্নত একটি রাষ্ট্র, সেখানে 1 মাইল লম্বা একটা বিনামূল্যে খাবারের দায়িত্বে লাইন পড়েছিল। বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার গত করোনার প্রথম ধাক্কায় করোনাকে সামলিয়েছে, আমফান সামলিয়েছে। মনে রাখা দরকার এটা। আমরা তো অন্য কোনো সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তো দেখি না, অথচ আওয়ামী লীগের নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা, কৃষক লীগের কর্মীরা গত বছর এই বড় মৌসুমে 2,10,00,000 মেট্রিক টন ধান কৃষকের মাঠ থেকে কেটে চালে রূপান্তরিত করে গোলায় ফেরত দিয়েছে, নিয়ে গেছে। অনেক কথা বলা যাবে। গভর্নমেন্ট টু পাবলিক মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে যে 50 লক্ষ মানুষকে সহায়তা করার কথা প্রলুব্ধ করা হয়েছিল, ভুল তথ্য দেওয়া হয়েছিল, সেখানে 25 লক্ষের বেশি দেওয়া হয়নি, সেটা ডাক্তার সাকাত হোসেন শান্ত বললেন। বাদ বাকি টাকাটা তো তথ্য প্রযুক্তি এবং নীতি নির্ধারণের কারণে এটা দেওয়া হয়নি। আপনি যে ন্যাশনাল আইডি কার্ড যে সিস্টেম, তার সাথে মোবাইল নাম্বার, এগুলো তো ভুল তথ্য দেওয়া হয়েছিল, সেই ফাঁদে কিন্তু সরকার পা দেয়নি। আপনার এই বিষয়গুলো অনেক কিছু মনে রাখা দরকার। রাষ্ট্র কিছু করছে না, তাহলে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে, ফোর্বস থেকে শুরু করে, তারা সবাই বলতো না যে বাংলাদেশ একটি অন্যতম উল্লেখযোগ্য দেশ, যে দেশ করোনা কিভাবে সামলিয়েছে। অর্থাৎ আপনি যদি ভুল ধরতে চান, আমি শেষ করছি, 69,000 হেক্টর জমির মধ্যে 21,000 হেক্টর জমি দাবদাহ ও শিলাবৃষ্টিতে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ওই কৃষককে সহায়তা করতে। এবং এই যে বন্যার সংখ্যাও কিন্তু রয়েছে, আবহাওয়াবিদরা বলছেন। এমন একটি প্রেক্ষাপটে আমি বাসদের ডক্টর মনীষা চক্রবর্তীর বরিশালের আর সায়ন্ত ভাইয়ের খুব প্রিয় দল বিএনপির, তার একজন সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের এক কমিশনার ছাড়া আমি তো কাউরে করোনা মোকাবেলার জন্য কোনো ঐক্য নামতে দেখি নাই। বাস্তবতা সেখানে আপনি কতটুকু কোন জায়গায় কোন বিপর্যয়ের কথা বলছেন, এবং এই যে সংকটকালীন সেই মোকাবেলার জায়গাটি, সেই মোকাবেলার জায়গাটি আপনি কি কোন ভাবে আপনি দেখছেন, দৃষ্টিভঙ্গিটা কি, এটা দেখবার বিষয়। সুভাষ চন্দ্র রায়, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার সাকাত হোসেন শান্ত, যেটি সুভাষ চন্দ্র রায় সর্বশেষ বললেন যে আসলে দৃষ্টিভঙ্গির বিষয়, দেখার বিষয়, যে রাষ্ট্র কি করছে কি করে নাই। আরেকটি বললেন যে আওয়ামী লীগ ছাড়া অন্য সংগঠনদের তো আমরা সেভাবে দেখি না। এখানেই তো গত 10 বছরে 75,000 কোটি টাকা শুধু সারে ভর্তুকি দিয়েছে বর্তমান সরকার। রাজাকুর নতুন ভাইরা কিন্তু একবারও বলেনি সরকারের প্রশংসা করেনি। সাকাত হোসেন শান্ত, এখানেই তো দৃষ্টিভঙ্গির সমস্যা। আমি কিন্তু আমার বক্তব্যে একবারও আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল বা তাদের কর্মীর বিষয়ে বলি নাই। কারণ এই আওয়ামী লীগ বা এই বিএনপি বা অন্য কোনো দলকে কিন্তু আমি টাকা দেই না। আমার দেশের প্রতিটা মানুষ, একজন ভিক্ষাজীবী মানুষ থেকে বিলিয়নিয়ার, প্রত্যেকে টাকা দেয় কাকে? সরকারকে।
হোক বিনা ভোটের, তারপর তারা পরিচালনা আছে, তাদেরকেই আমরা ভোট আনলে কিন্তু value ভোটের কথা added বলবো। tax, এটা ভোট আনবেন না, এখন value ভোট added আনবেন না। tax বা এই ট্যাক্সের মাধ্যমে প্রত্যক্ষ কর বা পরোক্ষ কর যেভাবেই দেই আমরা টাকা দেই সরকারকে। সেই জন্য সরকারের ব্যবস্থাপনা এবং তাদের যে চুরি লুটপাট সেটা নিয়ে আমি বেশি কনসার্ন আমরা। সেই জন্য ওইটা বলি বিএনপি আওয়ামী লীগেরা কোথায় কোথায় চুরি হয়েছে? বলেন, দাদা একটু বলেন, বলি, বলেন দাদা আপনি। বলি মানে এই মুখস্থ আচ্ছা, বিদ্যা বলতে বলতে দেন, মুখস্থ কেন মুখস্থ বলবেন না। বিএনপি কয়জন কমিশনার আচ্ছা আপনি কি গ্রেফতার হয়েছিল? বলতে দিবেন? না, দাদা? না, আপনি সেটা বলবেন। আপনার সময় তো চুপ করে বসে বিএনপির থাকি। আপনি প্রতিনিধি একটু বলতে কয়জন দেন। গ্রেফতার হয়েছিল? বলতে সেটা দেন বলতে না। হবে। আরে বলতে দেন না। সেইখানে আপনি সরকার এবং দল যে এক না, এটা ওনাদের মাথায় থাকে না। আওয়ামী লীগ কি করলো না করলো তাদের সক্ষমতা বুঝে তারা করবে, বিএনপি কি করলো না করলো সক্ষমতা বুঝে তারা করবে, সেই অনুসারে মানুষ তাদের পক্ষে বিপক্ষে রায় দিবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা, তাদের যে দায়িত্ব, তার সঙ্গে কি দলীয় দায়িত্ব এক পাল্লায় ফেলবেন আপনি? বা এক হতে পারে? এইখানে আমার টাকা যার কাছে আমি গচ্ছিত রেখেছি সে চুরি করছে, লুটপাট করছে। সে এই ইন্ডিপেন্ডেন্ট টিভির রিসেন্টলি রিপোর্ট আছে আপনার যে এই চায়না থেকে বিভিন্ন হসপিটালের যে বেড, আইসিইউ বেড এনেছে, কি পরিমাণ চুরি করেছে। 41,000 টাকার বেড কিভাবে 3 লাখ টাকার উপরে ধরা হয়েছে। আপনি ফরিদপুর মেডিকেলের আইসিইউ বেডের সেই কাহিনী জানেন না? আপনি আমার পিপি নিয়ে কিরকম চুরি করে চিকিৎসক নার্সদের ঝুঁকিতে ফেলা হয়েছে, আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি সে খবর জানেন না? আপনি জানেন না এদেশে একটা বটির দাম কত লাখ টাকা ধরা হয়? আপনি জানেন না এদেশে একটা দুধ মাপার ল্যাক্টোমিটারের দাম কত লাখ টাকা ধরা হয়? সরকার ধরবে না তো কে ধরবে? এটা ধরার দায়িত্ব কার? জনগণের কি ধরার দায়িত্ব? আপনি ধরছেন শিকিয়ানা, আপনি শিকিয়ানাও ধরছেন না, 1%ও ধরছেন না। নিজেদের মধ্যে এই চোরদের মধ্যে, লুটপাটকারীদের মধ্যে যখন বনিবনার ঘাটতি হয়, ভাগ বাটোয়ারার ঘাটতি হয়, তারা কেউ না কেউ সংবাদ মাধ্যমে জানায় বলে সংবাদ মাধ্যমে সেই রিপোর্ট আসার ফলে তখন এই সরকারের তরফ থেকে কিছু ধরতে বাধ্য হয়। এবার আসেন, আপনার সময় ডিস্টার্ব করে নিয়ে দাদা একটু বলতে দেন, আপনি উত্তেজিত করে ফেলছেন। দেখেন দুর্নীতিকে সামনে আনা চেষ্টা করছে, সামনে আনা হয়। দুর্নীতিকে সামনে আনা হবে কেন? দুর্নীতি করছেন একটা এটা হচ্ছে একটা আপনার আইসবার্গের একটা টিপটা শুধু আমরা দেখতে পাচ্ছি। ভয়াবহ দুর্নীতি লুটপাটে টাকা পাচারের দেশ শেষ হয়ে গেছে, ব্যাংকগুলো দেউলিয়া করে ফেলেছেন, বড় বড় দুর্নীতি ডাকাতি করেছেন, সেগুলোর হিসাব কোথায়? একজন দুজনকে গ্রেফতার করে আপনি সিম্বল দাঁড় করান যে বিচার করছি, কোথায় সেই বিচার? সেই টাকার ভাগ বাটোয়ারা কতজনের পকেটে গেছে? এত এত ব্যাংক যে লুটপাট হয়েছে, বিচার করেছেন? আপনি আজকে দেখেন, আপনি এই যে দেখেন ভুল তথ্য দেওয়া হয়নি, সেই জন্য টাকা 50 লাখ ফ্যামিলিকে দিবে, সেই জন্য নাকি 35 লাখকে দিয়েছে, ভুল তথ্য দিয়েছিল সেই সব কারণে। সেটাও একটা কথা, আপনার সরকারের সেই সক্ষমতা নাই, কারণ আপনি দায়িত্ব দিয়েছেন আপনার দলীয় নেতা কর্মী এবং আপনার যে প্রশাসনের যে অনুগত লোকজন, তারা লুটপাটের অংশীদার। আপনার তারা ঠিক মতো দেয়নি, 5 তলা 6 তলার বাড়ির মালিককে আপনি তালিকায় ঢুকেছেন, সেই জন্য দিতে পারেনি। তাহলে যদি আপনি 50 লাখে 35 লাখে নামিয়ে ফেলেন, দিতে না পারেন, তাহলে 15 লাখের টাকা বেঁচে গেছে, টাকা গচ্ছিত আছে। আপনি এইবার কেন ঘোষণায় 35 লাখ আনলেন? কেন আপনি এইবার কেন আরো 50 লাখের জায়গায় ফ্যামিলিকে না দিয়ে আরো 50 লাখের জায়গায় আপনি 1 কোটি ফ্যামিলিকে কেন দেওয়ার ঘোষণা দিবেন না? কেন আপনি আগে দিলেন না? আপনার একদিকে হচ্ছে চুরি লুটপাট, আর একদিকে হচ্ছে সক্ষমতার ঘাটতি, আপনি অমানবিক ভাবে মানুষকে দেখছেন। সেই সব কথা বলবেন। চিকিৎসার ক্ষেত্রে দেখেন, অক্সিজেনের অভাবে মানুষ কেন মারা যাবে? আইসিইউ না হয় হাইটেক বিষয় আপনি বলতে পারেন, সময় পেয়েও করতে পারেন নাই, মাত্র 441টা আইসিইউ বেডে এই ভেন্টিলেটর এখানে, কিন্তু আপনি হাই ফ্লো নেজাল ক্যানুলা যে অক্সিজেন দিবেন মানুষকে, তার জন্য বিশেষজ্ঞ দরকার নাই, তার জন্য অক্সিজেনের সরবরাহ দরকার, হাই ফ্লো নেজাল ক্যানুলা ওই মেশিনটা দরকার। সেইটা কেন আপনার মাত্র এখনো 636টা থাকবে 18 কোটি মানুষের দেশে? আপনি কোনো কিছুতে নজর দেন নাই, আপনার নজর হলো নিপীড়নের দিকে। সরকার একদিকে দিচ্ছে লকডাউন, আর একদিকে করছে ক্র্যাকডাউন। বিরোধীদের ভিন্ন মতের যাদের পাবেন, এখনো কেন ডাকসু সাবেক নুরুর নামে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা হয়? এই সময়ের মধ্যে যেখানে লকডাউন চলছে, বিএনপির 300-র উপরে নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, বিএনপির তরফ থেকে তালিকা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হেফাজতের যারাদের দোষী মনে করেন, তাদের বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেন। ঢালাও ভাবে বেনামি হাজার হাজার লোককে মামলা দিয়ে তাদেরকে আপনি এইভাবে গ্রেফতার করছেন। এই যে লকডাউন একদিকে চালিয়ে মানুষকে আপনি বল প্রয়োগ করে ঘরে ঢুকিয়ে, আর বিরোধী মতের উপর ক্র্যাকডাউন চালাচ্ছেন। শাকাত হোসেন শান্ত, আপনার কাছে আবার আসবো আমি। শান্তকে শান্ত করা খুব মুশকিল। যেটা শাকাত হোসেন শান্ত বললেন যে বিরোধীদের উপরে একটি নিপীড়নমূলক চালু করা হয়েছে, বা লকডাউনের ক্র্যাকডাউন যেটি বলছেন, সেটি আসলে কি
দেখ, আমি প্রথমে বলেছিলাম যে করোনায় যে অনেক ধরনের প্রভাব পড়েছে, তার মধ্যে মানসিক স্বাস্থ্যে যে একটা প্রভাব পড়েছে, সেটা একটু আগে আমরা দুইজন আলোচকের মধ্যে দেখলাম যে সুভাষ দা তো আগে অন্যের কথা শুনতেন, এখন সুভাষ দাও কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছেন? আমরা সমালোচনা করছি রাষ্ট্রের, আর সুভাষ দা সেটাকে ব্যক্তিগত নিয়ে সেই ডান বাম কত কথা যে বললেন। সুভাষ দার ভান্ডার অনেক আছে, তো ভান্ডার থাকলে তো আপনি অনেক কথাই বলতে পারবেন। এখন যদি আল্ট্রা লেফট আল্ট্রা রাইটের যদি এক জায়গায় দেখেন, এটা একদম শান্তিপূর্ণ সহাবস্থান করেছে তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে কি নাই বলেন তো? সে সব লোককে নিয়ে আপনারা কি দারুণভাবে সহাবস্থান করেছেন। বলে প্রধানমন্ত্রী অন্য জায়গায় খুঁজতে হবে না, নিজের ঘরের মধ্যে খুঁজলে দেখবেন যে কিভাবে যত ধরনের আল্ট্রা আছে সবগুলোকে তিনি কিভাবে ইউনাইট করে রেখেছেন। যাক, সেটা বলাটার দরকার নেই। করোনা বুঝতে গেলে আমাদের প্রকৃতিটা বুঝতে হবে। এটা আপনি খুব ভালোই বলেছেন, প্রকৃতির নিয়ম মেনে চলে। তাহলে প্রকৃতিকে তো আমি জোর জবরদস্তি করতে পারবো না। প্রকৃতির নিয়মটা সেটা মানার জন্য, সেই নিয়মটা জানার জন্য দরকার হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান প্রকৃতির নিয়মটা আবিষ্কার করে, আর শিক্ষা সেই নিয়মটা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, আর সমাজ সেটাকে মানতে মানুষকে বাধ্য করে বা যুক্তি করে। রাষ্ট্র সেই নিয়ম মানার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে। যেমন বলছে লকডাউনে তুমি বাড়ির বাইরে বের হয়েও না, কারণ করোনা মানুষ দ্বারাই মানুষের মধ্যে সংক্রমিত হয়, ফলে তুমি একটু ঘরে থাকো। তা আমরা তো এটা বলছি নিয়ম যদি মানেন তাহলে 7 দিন কেন লকডাউন দেন? আমরা তো এই পর্যন্ত এইটুকু আমাদের আবিষ্কৃত, অন্য কিছু নাই হোক, যে করোনার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন, তাহলে অন্তত 14 দিন দেন। এই 14 দিন এইটুকু বিজ্ঞানসম্মত ধারণা কি তার নাই? এর জন্য একদম এত বেশি রকেট সায়েন্স জানতে হবে? তাহলে 14 দিন দিলে, এই 14 দিন যদি আমার পরিবহন শ্রমিক, 50 লক্ষ পরিবহন শ্রমিক আছে, গাড়ি ঘোড়া চলবে না, তাহলে তাদের সংসারটা তো চলতে হবে। আমাদের হকার, তাদের সংসারটা চলতে হবে। রিক্সা চালক, সংসারটা চলতে হবে। এমনি করে আমাদের ক্ষুদে দোকানদার থেকে সমস্ত যদি ধরি, তাদেরকে যদি তাদের সংসারটা চলতে হয়, রাষ্ট্র যদি বলতো যে ঠিক আছে সবার সুরক্ষার জন্য আমি তোমাকে ঘরের বাইরে বেরোতে দিলাম না, ফলে সবার পক্ষ থেকে রাষ্ট্র তোমার এই 15 দিনের খাদ্য এবং এই সহযোগিতা করলাম, তাহলে তারা বুঝতো যে এই রাষ্ট্র এত উন্নয়নের জন্য মহাকাশে চলে যাচ্ছে। ঠিক আছে, মহাকাশে থাকুক, কিন্তু আমার ঘরের মধ্যেও রাষ্ট্র আছে। আমরা শুধু মহাশূন্যের রাষ্ট্রকে দেখবো, ঘরের মধ্যে শূন্য পাত্র দেখবো, এটা তো হবে না। যে কারণে মানে আমরা লকডাউনটা মানতে চায় না। মানুষ কেন বাধ্য হয়? কারণ ক্ষুধার আগুন সে কিন্তু করোনার চেয়েও ভয়ঙ্কর। সে যখন বুঝতে পারে যে আমার সংসার চলে, আজকে দেখুন কয়েকটা পত্রিকা খবর এসছে, গাজীপুরে বলি শ্রমের বাজারে 3 দিন 4 দিন ধরে তারা কাজ পাচ্ছেন। সে বলছে কি করব এখন, আমি তো বাড়িতেও যেতে পারছি না, আমি কাজও পাচ্ছি না, আমি খাবো কি? তাহলে এই যে খাবো কি, মানুষের কাছে সবচেয়ে বড় চিন্তাই। বরিশালে আপনি কথা বলেছেন, আপনি খুব ভালো, আপনার দৃষ্টিশক্তি একটু সংকীর্ণ আছে, আর একটু যদি চোখটা বড় করতেন তাহলে দেখতে পারতেন যে বরিশাল বলেন, নারায়ণগঞ্জ বলেন, তারপরে ওই নওগাঁ বলেন কিংবা ঢাকা বলেন, আমরা আমাদের সাধ্য মতো একটু চেষ্টা করছি। আমাদের বাসদত্ত সাধ্য কম। আপনারা যেমন যেটা আপনি বললেন যে 2 কোটি টন ধান, 2 কোটি 10 লক্ষ মেট্রিক টন, 2 কোটি 10 লক্ষ মেট্রিক টন ধান কাটার সঙ্গে গোলায় তুলে দেওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ যুবলীগরা যুক্ত ছিল। এই স্ট্র্যাটেজি আমি একদম খুব দারুণভাবে স্যালুট করি। এটা সত্য মিথ্যা নিয়ে আমি প্রশ্নই তুলবো না, কারণ এটা প্রশ্ন তোলাটা ঠিক নয়। কিন্তু তুলবই না, ছাত্রলীগ যুবলীগ মিলে যদি এই কাজটা করে থাকে, আমাদের বোরো ধান উৎপাদনই হয়েছে 1 কোটি 50 লক্ষ টনের মধ্যে, আপনারা 2 কোটি 10 লক্ষ টন তুলে দিয়েছেন। যাক, ভালো করা, এটা এই সক্ষমতাটা দরকার। তথ্য কিন্তু ভুল তথ্য দিচ্ছেন না। হ্যাঁ, না, আমি ভুল তথ্য দিচ্ছি, এটা আপনি প্রমাণ করে দিয়েন। আচ্ছা, যাই হোক, এখন আমাদের 48 লক্ষ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা তাহলে দেখবো যে কি পরিমাণ উৎপাদন হয়েছে, কি পরিমাণ নষ্ট হয়েছে, কি পরিমাণ গোলায় উঠেছে এবং কি পরিমাণ পাচার হয়েছে, সেটা নয় একটা কথা। কিন্তু এই যে বোরো ধান উঠতে না উঠতে আমাদের সুনামগঞ্জের হাওরে ধানের দাম যে 650 টাকা নেমে আসলো, এটার দায়িত্বটা কে নেবে বলেন তো? এখন বাজারে তো চালের দাম কমলো না, ধানের দামটা কমে গেল কেন? এখন সুনামগঞ্জের হাওরের ধানটা আসে আমাদের এই এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে কাটাকাটি শুরু হয়ে যায়। বিরতি নিয়ে আবার আসি রাজিকুজ্জামান রতন আপনার কাছে। দর্শক, বন্দর স্টিল লেট এডিশন আলোচনায় কমরেড রাজিকুজ্জামান রতন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আসলে কার্যকর লকডাউন বা লকডাউনের যে প্রভাব পড়তে পারে সেইখানে আর কি পদক্ষেপ নেওয়া উচিত? করোনা হয়তো আরো অনেক দিন আমাদেরকে ভোগাবে, কারণ বিজ্ঞানীরা এখনো কারণ অনুসন্ধান করছেন, দূরীকরণের পথ খুঁজছেন। এটা বিজ্ঞানীদের কাজ করবে। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের অন্তত এত উন্নত ব্যবস্থা আমরা করতে পারি নাই যে আমাদের সকল মানুষকে চিকিৎসার আওতায় আনবো, কিন্তু এইটুকু তো করতে পারি যে বাংলাদেশের সমস্ত সরকারি হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইটা থাকবে। 2, আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে রাষ্ট্র যেখানে 6 লক্ষ কোটি টাকার বাজেট করবে বলে ভাবছে, সেই বাজেটে অন্তত এই হতদরিদ্র মানুষগুলো তারা অন্তত কাজ না থাকলেও অন্তত খাদ্যটা পাবে, একটা রেশনিং ব্যবস্থাটা চালু হবে।
আমরা তো এই ব্যবস্থাটা করতে পারবো এই বাজেটের মধ্যে, কিংবা জনগণের কাছ থেকে ট্যাক্সের টাকা যেটা নেওয়া হয়, সারে ভর্তুকি দেয় কে? কে বাপের বাড়ির টাকা জায়গা জমি বিক্রি করে সারে ভর্তুকি দেয়? সবই তো আমরা জনগণের টাকাই ভর্তুকি দেই। তো জনগণের টাকাই তো জনগণকে হয় ভর্তুকি দেই কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, অথবা শিক্ষা সহায়তা করার জন্য, অথবা চিকিৎসা ক্ষেত্রে বরাদ্দ করার জন্য। এটা তো জনগণের টাকা। তো এই জায়গায় এই বিনয়টা থাকা উচিত যে জনগণের টাকা সর্বোত্তম ব্যবহার রাষ্ট্র করছে। এই করোনাকালীন দুর্যোগে রাষ্ট্র অন্তত মানুষের কাছে এইভাবে একটা মানবিক চেহারা নিয়ে দাঁড়াক যে আমরা অনেক বড় রাষ্ট্র হই নাই, যদিও আমরা মুখে অনেক সময় বলেছি যে আমরা দুনিয়ার সমস্ত বড় বড় দেশগুলো আমাদের দিকে অবাক বিশ্বে তাকিয়ে থাকে, এটা আমরা বলেছি, ঠিক আছে, অনেক কথা অনেক সময় বলতে হয়। কিন্তু আমরা যেটা করতে চাই সেটা হলো রাষ্ট্রের যে বাজেট আছে, এই বাজেটে দেখুন তো রাষ্ট্রের উৎপাদনের সঙ্গে যুক্ত আছে 50% অর্থনৈতিক উৎপাদনের সঙ্গে যুক্ত আছে ক্ষুদ্র এবং মাঝারি মানে ব্যবসায়ীরা। আমরা তাদের জন্য বরাদ্দ কতটুকু করব? আর বড় বড় শিল্পপতি যারা আমাদের এখানে একদিকে যেমন বড় বড় লুণ্ঠন কাজের সঙ্গে যুক্ত, আবার রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ সুবিধাও নেন, এবং তাদের অনেকে আবার দেশ থেকে টাকা পাচার করার সঙ্গে যুক্ত আছেন। ফলে আমরা কোন জায়গায় বরাদ্দটা করব? কৃষক গত করোনায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এইবার বাজেটে সেই কৃষির জন্য আমাদের বরাদ্দটা কেমন হবে? আমাদের শিক্ষা ব্যবস্থাটা করোনার কারণে কিভাবে বিপর্যস্ত হয়ে আছে, সেই ছাত্রদেরকে আমরা কিভাবে বলবো যে তোমরা চিন্তা করো না, রাষ্ট্র তোমাদের পাশে থাকবে। আমরা করোনায় এই পদক্ষেপগুলো দেখতে চাই, তাহলে মানুষ ভাববে যে ট্যাক্সটা আমি দেই, কষ্ট করেও যে ট্যাক্সটা দেই, সেই ট্যাক্সের টাকা সর্বোত্তম ব্যবহার হচ্ছে এবং আমাদের জনগণের জন্যই জনগণের টাকা ব্যয় হচ্ছে। রাজিকুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, হাতে সময় কম। আসলে লকডাউন দীর্ঘায়িত হলে সেখানে আর কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আপনি বলছিলেন যে হতদরিদ্রের জন্য সহায়তার বা হাত আরো বেশি প্রসারিত করা উচিত ছিল, যেটি এবার হয়নি। সেই না হওয়ার পিছনে আসলে এই রতন ভাই অনেক প্রত্যাশার কথা বললেন, সরকারকে মানবিক হতে বললেন, আমিও বললাম। আমার মনের কথাটাই বলি, সরকারের প্রতি আমার আসলে এই যে দাবিটা করছি তার কোনো কিছুই কখনো দেখি না বলে আস্থাটা কমে গেছে। কেন সরকার কি কিছুই করেনি? কিছুই করেনি তা নয়, কিছু তো করতেই হবে, কিন্তু তাদের মধ্যে সম্ভবত একটা ধারণা ঢুকে গেছে যে তাদের তো সাধারণ মানুষকে দরকার নেই, ভোট দরকার হয় না, কারো কাছে জবাবদিহিতার দরকার হয় না। সেই রকম একটা দেশের পরিচালনায় যারা, তারা মানবিক হবে এটা আশা করা ভুল। তারপরও যেহেতু যেভাবেই আসুক তাদেরকে আমরা ট্যাক্স দেই, আমাদের টাকায় তারা দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই জন্য দাবি আছে বলে দাবি করি। কিন্তু মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা খুব বেশি পাবো বা করবে সে আশা করার জায়গাটা আসলে আস্তে আস্তে আরো সংকুচিত হচ্ছে। মানুষ যাতে সচেতন হয়, তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে নিজ উদ্যোগেই। কারণ যে ফ্যামিলিতে করোনা হয় এবং যার একজন সদস্যকে আইসিইউতে যেতে হয়, ওই ফ্যামিলিটা শেষ হয়ে যায়। বেঁচে থাকলেও অর্থনৈতিকভাবে তাদের ধার দেনা করে একদম শেষ হয়ে যায়। এই ধার দেনা যে কবে শোধ করতে পারবে সেই নিশ্চয়তা তাদের হাতে নাই। ফলে নিজেদের স্বার্থেই তারা যেন স্বাস্থ্যবিধি মানে, দূরত্ব মেনটেন করে, হাত ধোয়া, সম্ভব হলে স্যানিটাইজার ব্যবহার করা, এইসব যেন মেনে চলেন স্বাস্থ্যবিধি। আর একটা হচ্ছে লকডাউনের সময়, লকডাউন আমাদের স্বার্থেই আমাদের মানতে হবে। যাদের কষ্ট আছে তারা যেন তাদের স্থানীয় একটু সচ্ছল যারা, তাদের থেকে সহযোগিতা চান। যারা হতদরিদ্র তারা হয়তো চাইতে পারেন, তার একটু উপরের গ্রুপ যারা, তারা হয়তো লজ্জায় চাইতে পারে না, তাদের দিকে যাতে, যাদের একটু আমাদের একটু সামর্থ্য আছে, আমরা যেন নিজ উদ্যোগে একটু খেয়াল রাখি যে আমার প্রতিবেশীটা যেন না খেয়ে থাকতে না। ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। সুভাষ চন্দ্র রায়, যেটি সাখাওয়াত হোসেন শায়ন্ত প্রথমে উল্লেখ করেছিলেন যে মানবিক আবেদন যেটি সরকারের কাছে তিনি একদমই করতে চান না, বা তার আশা ক্ষীণ অনেক, এ ধরনের হতাশা আসলে কেন? না, আওয়ামী লীগের কাছ থেকে তো মানুষের প্রত্যাশা অনেক বেশি, এই সরকারের কাছ থেকেও প্রত্যাশা অনেক বেশি। এবং আবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ফিরে যেতে হয় যে আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের সামান্য ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করি। রতন ভাই খুব কায়দা করে কঠিন তথ্যগুলো উপস্থাপন করেন এবং এটা দ্বন্দ্বের জায়গা তৈরি করেন। যাই হোক, এটা তার দক্ষতা। এবং সেজন্য আহমেদ সাফা একবার বলেছিলেন, তিনি তো আওয়ামী লীগের পক্ষের মানুষ ছিলেন না, আওয়ামী লীগ করতেনও না, তিনি বলেছিলেন বুদ্ধিজীবীদের কথা শুনলে আর পণ্ডিতদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন করতে পারতেন না শেখ মুজিব। আমাদের বাংলাদেশের যে আজকের প্রেক্ষাপট, বরিস জনসনের বক্তৃতা মনে হয় রতন ভাই শোনেননি।
26শে মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর দিন বরিস জনসনের যে বক্তৃতা, বাংলাদেশ এবং বাংলাদেশের এগিয়ে যাওয়া, এবং আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার অগ্রসর বাংলাদেশ, সেই বাংলাদেশের কথাগুলো বরিস জনসন যে বলেছেন যে শোনেন না, অনেক উন্নত রাষ্ট্রের বড় বড় নেতারা কিন্তু বলেছেন। যাই হোক, এদিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ততা। আমাদের মানতে হবে যে আমাদের যে সক্ষমতার জায়গা, সেটা কিন্তু আমরা বাঙালি জাতি দেখিয়েছে। এই যে রতন ভাই খুব কায়দা করে যে কথাটা বললেন যে ভর্তুকির টাকা কি কারোর ঘর থেকে, বেশ চমৎকার করে কথাগুলো বলেন। বাস্তবতা IMF বলেছিল, তখন মতিয়া চৌধুরী ওই সময় খাদ্য ও কৃষি মন্ত্রী ছিলেন, তিনি এক বক্তৃতায় বলেছিলেন যে IMF এর রক্তচক্ষু আওয়ামী লীগের সরকার কিন্তু পরোয়া করে না, অর্থাৎ ভর্তুকি দেওয়া যাবে না, ওই বাধ্যবাধকতার মধ্যে কিন্তু আওয়ামী লীগ সরকার যায়নি। এটা ভাবতে হবে। এবং কৃষকের বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ, বিচ্যুতি আছে, তাদের চালের বিপণনের ক্ষেত্রে, ধানের সমস্ত ক্ষেত্রে অনেক রকম সংকটের জায়গা আছে, কিন্তু প্রতি বছর কিন্তু কৃষক তার উৎপাদনের জায়গাটি এমন জায়গায় নিয়ে গেছে, সেটা তো সরকারের সহায়তার কারণে। এগুলো কিন্তু অনেকে স্বীকার করেন না। আচ্ছা, স্বীকার যারা করেন না, করবেনই না। ওই যে পোস্ট যে কোভিড পালমোনারি ফাইব্রোসিসের সাথে যখন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আসে, তখন কিন্তু আমাদের সকলের মধ্যেই আসে। প্রথম এটা ঠিক বলেছেন, কিন্তু উত্তেজনাটা কিন্তু অনেক সময় স্বাভাবিক হয়। আমি শেষ করছি এই গল্পটা দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বয়স 11 বছর, তখন তার বাবার সাথে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে রেল ভবনে বেরিয়েছেন। হঠাৎ করে এক টিকিট চেকার এসে বলছেন, আপনি তো 1.5 খান টিকিট কেটেছেন, আপনার তো টিকিট দিতে হবে 2 খান। বলে কেন? যে আপনার ছেলের সাথে যেটা আছে এর বয়স 12-র বেশি। তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমি আমার সন্তানের বয়স জানি 11 বছর, আপনি বলছেন 12। ঠিক আছে, উনি পকেট থেকে আস্তে একটা 100 টাকার নোট বের করে তার হাতে দিলেন। তো অনেক টাকা ফেরত দিলেন, কারণ খুব অল্প পয়সা তখন। ফেরত দেওয়ার পরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই টাকাগুলো হাতের মধ্যে নিয়ে স্টেশনের দিকে ছুড়ে মেরেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কখনো কেউ রাখতে দেখেনি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর খুব শান্ত শিষ্টের ঋষি মানুষ ছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও যখন এরকম একটি অসত্য কথা এবং নির্জলা মিথ্যা কথা সামনে শোনে, তখনও সে উত্তেজিত হয়। সে তখন তার যে স্বভাবসুলভ যে আচরণ, তার থেকে বেরিয়ে এসে উত্তেজিত হয়ে কিন্তু টাকাটা রেল স্টেশনে ছুড়ে মারেন। তা বাস্তবতা এখানে এমন কায়দা করে ডাক্তার শাকাওয়াত হোসেন সায়ন্ত কথাগুলো বলেন যে বাংলাদেশ যেন একেবারে সেই হেনরি কিসিঞ্জারের কথার মতন, যে তলাবিহীন ঝুড়ি। আরো খারাপ উত্তেজনতা যে কথাগুলো বলেন, সে ভয়ঙ্কর তথ্য। অতএব কর্মসৃজনতার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে জায়গা দেখিয়েছে, ইতিহাসে বলছে, সবাই বলছেন, পৃথিবীর বড় বড় দিকপালরা বলছেন যে এটা একটি অনন্য সাধারণ দৃষ্টান্ত। অতএব এই যে তাদের ভিতরে যে ভাইরাসটা এসছে, এই ভাইরাসটা মারাত্মক। করোনা হয়তো 1 বছর পর চলে যাবে, 2 বছর পরে চলে যাবে, কিন্তু এদের মনের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস, আমি জানি না কি দিয়ে দূর হবে। এবং সেই যীশু খ্রিস্টের মতো বলতে হয় যে ওরা ওরা কি করছে, কি বলছে, ওরা নিজেরাই জানে না। সুভাষ চন্দ্র রায়, আপনাকে অসংখ্য